বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা ক্লাস নিব, অনলাইন ক্লাস, এই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর। গণিত বিষয়ের এটা অধ্যায় হলো একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে তথ্য উপাত্ত আজকে পাঠদান করব। এটা কি বিষয়? তথ্য উপাত্ত। শিক্ষার্থীরা, তথ্য উপাত্ত মূলত পরিসংখ্যানের একটি অংশবিশেষ। তাহলে আমরা পরিসংখ্যান কি এই বিষয়েও আমরা জানব, এবং তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, এই বিষয়গুলো আমরা আগে প্রাথমিক একটু ধারণা দিব। পাঠের প্রাথমিক ধারণা দেওয়ার আগে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম মোহাম্মদ সরওয়ার কামাল, সিনিয়র শিক্ষক। আমার প্রতিষ্ঠানের নাম হলো সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। এবার আমরা এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যেমন বিষয় হলো, যেমন তথ্য উপাত্তটা হলো যে আসলে পরিসংখ্যানের একটি অংশবিশেষ। তাহলে আমরা পরিসংখ্যান কি বা পরিসংখ্যান বলতে কি বুঝি এটা একটু ধারণা দিই। তোমরা খাতা কলম রেডি করো, লেখা শুরু করো। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। তাহলে লিখে নাও শিক্ষার্থীরা, আমি লিখে দিচ্ছি পরিসংখ্যান। সংখ্যা ভিত্তিক তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে। আবার আমি মুখে বলি, সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। এবার আমরা পরিসংখ্যানের আরেকটু উদাহরণ দিই। যেমন যদি বলি যে একজন ছাত্রের বয়স, অষ্টম শ্রেণীর একজন ছাত্রের বয়স 11 বছর, এটা কি পরিসংখ্যান হবে? এটা পরিসংখ্যান হবে না। একের অধিক কি থাকতে হবে? সংখ্যাভিত্তিক ঘটনা থাকতে হবে। যদি বলি যে তিনজন ছাত্রের বয়স, অষ্টম শ্রেণীর তিনজন ছাত্রের বয়স হলো যথাক্রমে 11, 12, 11, তাহলে এটা একটা কি? পরিসংখ্যান। শিক্ষার্থীরা, এবার আমরা এই অধ্যায়ে এখানে আরেকটা অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট তথ্য কি? আসলে এটা তথ্যবহুল একটি, বর্তমান বিশ্বের তথ্যবহুল ঘটনা প্রতিনিয়তই ঘটছে। যেমন একজন শিক্ষক যখন ক্লাসে শুরুতে যান, প্রথম পিরিয়ড, তখন তিনি এক খাতা নিয়ে যান, হাজিরা খাতা নিয়ে যান। এখানে হাজিরা খাতায় কি করেন? উনি শিক্ষার্থীদের তথ্য বা হাজিরা কি করেন? সংগ্রহ করেন। অনুরূপভাবে দেখা যায় যে উনি পরীক্ষার নাম্বারগুলা কি করেন? সংগ্রহ করে রাখেন, এবং কোন শিক্ষার্থী দুর্বল, কোন শিক্ষার্থী দুর্বল নয়, এগুলো উনি চিহ্নিত করে কি করেন? তথ্য সংগ্রহ করে রাখেন। এছাড়াও আমরা আরও কি দেখতে পাই? এছাড়াও আমরা টেলিভিশন, রেডিও, দৈনিক পত্রিকা, আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদির মাধ্যমে আমরা কি করি? এই তথ্য পেয়ে থাকি। তাহলে আমরা তথ্য বলতে পারি মোটামুটি তথ্য কীরকম? তথ্য হলো যে বিশেষ কতগুলি কি সাংখ্যিকও বলতে পারি, অথবা ঘটনাও বলতে পারি, কি করা একসাথে সংগ্রহ করে রাখা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তথ্যটা এটা লিখে নিতে পারো, আমি আর লিখে দিচ্ছি না। এবার আমরা উপাত্ত কাকে বলে লিখি। উপাত্ত লিখে নাও সবাই, উপাত্ত কাকে বলে? উপাত্ত হলো প্রাপ্ত তথ্যসমূহ সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে। তাহলে লেখো, প্রাপ্ত তথ্যসমূহকে
তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। প্রাপ্ত তথ্যসমূহ, তাহলে তথ্যসমূহ, এই তথ্যগুলো কী হতে পারে? কোনো ঘটনা হতে পারে, কোনো গাণিতিক সাংখ্যিক মান হতে পারে। এইরকম তথ্যসমূহকে কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। এবার আসি আমরা উপাত্ত। উপাত্ত কয় ধরনের? আমরা যদি বলি বিন্যস্ত অনুসারে উপাত্ত দুই ধরনের। কয় ধরনের বলতে পারি? দুই ধরনের। একটি হলো বিন্যস্ত উপাত্ত, আর একটি হলো অবিন্যস্ত উপাত্ত। এবার আমরা লিখি বিন্যস্ত উপাত্তগুলি কি? বিন্যস্ত, আরেকটা হলো অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, যে উপাত্ত গুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে, তাকে বিন্যস্ত উপাত্ত বলে। শিক্ষার্থীরা, তোমাদের আশা করি বিন্যস্ত উপাত্ত খাতার মধ্যে লেখা হয়ে গেছে। আমি আবার বলি, যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে, এখানে মানের ক্রমানুসারে বলতে আমরা এটা উদক্রম অনুসারেও হতে পারে অথবা অধক্রম অনুসারেও হতে পারে। তাহলে উদক্রম অথবা মানের উদক্রম অথবা অধক্রম অনুসারে সাজানো থাকলে তাকে কি বলবে? বিন্যস্ত উপাত্ত বলবে। আর অবিন্যস্ত উপাত্ত এটার উল্টাটা আর কি, যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো তাকে না, অর্থাৎ এলোমেলো ভাবে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। আমরা এখানে অবিন্যস্ত উপাত্তের সংজ্ঞা লিখলাম কীরকম? যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না, অর্থাৎ মানের উদক্রম অথবা অধক্রম কোনোভাবে সাজানো থাকে না, অর্থাৎ উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে, অর্থাৎ অবিন্যস্তভাবে থাকে, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে এটা একটু মুছে দিই। এবার একটা উদাহরণ দেখায়, যেমন 3 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো কি কি? আমি দিচ্ছি। একজনের হলো মনে করো 80, একজনের হলো 82, আরেকজনের হলো 79। এখন এই যে 3 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এখানে লিখলাম হোয়াইটবোর্ডে, 80, 82, 79, এটা কোনো ক্রম অনুসারে সাজানো আছে নাই, তাহলে এটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। আর এই অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত উপাত্ত কীভাবে লিখব? যদি এটাকে আমরা লিখি, যেমন এটা মুছে দিই, 80
যদি লিখি ৭৯, ৮০, ৮২, এই তিনটেই তো প্রাপ্ত নাম্বার ছিল। এখন এটা কি হয়ে গেল? উদক্রম অনুসারে হয়ে গেল। কীরকম হয়ে গেল? উদক্রম ৭৯, ৮০, ৮২, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে এটা বিন্যস্ত উপাত্ত। আবার যদি আমরা এটাকে উল্টোভাবে লিখি ৮২, ৮০, ৭৯, এটাও কি হলো? বিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা অবিন্যস্ত উপাত্ত বুঝলাম, বিন্যস্ত উপাত্ত বুঝলাম। এবার শিক্ষার্থীরা এই উপাত্তকে আবার উৎস অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক, একটা হলো এই প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত, আরেকটা হলো মাধ্যমিক উপাত্ত। এবার লিখি প্রাথমিক উপাত্ত কি? উৎস অনুসারে প্রাপ্ত উপাত্ত দুই ধরনের। একটা কি বললাম? প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত এটাকে বলতে পারি কোনো উৎস থেকে সরাসরি প্রাপ্ত উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। এবার মাধ্যমিক উপাত্ত। কোনো উৎস থেকে উপাত্ত সমূহ সরাসরি না পেয়ে পরোক্ষভাবে উপাত্ত সংগ্রহ করা হলে তাকে মাধ্যমিক উপাত্ত বলা হয়। শিক্ষার্থীরা প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত জিনিসটা আরও ক্লিয়ার করার জন্য আমি একটু উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি দুইজন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো, একজনের হলো ৮০, আরেকজনের হলো ৮২। দুইজন ছাত্রের এই প্রাপ্ত নম্বরটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই যে উৎস থেকে আমরা এই দুজন ছাত্রের নাম্বারটা পেলাম সেটাকে আমরা বলবো প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। এবার আসি আমরা মাধ্যমিক উপাত্ত। একটি শহরের এক মাসের দৈনিক তাপমাত্রা আমরা কোনো একটি সংবাদপত্র থেকে জানলাম বা কোনো একটি উৎস থেকে পরোক্ষভাবে জানলাম। এই যে কোনো একটি শহরের এক মাসের তাপমাত্রা যে আমরা পেলাম, সেটা হলো যে কি উপাত্ত? মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। শিক্ষার্থীরা এবার আমরা পরিসর জিনিসটা একটু জানব। পরিসর বোঝার জন্য আমরা সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটাকে আমরা পরিসরের সূত্র বলতে পারি, অথবা পরিসর জিনিসটা বোঝার জন্য আমরা এভাবে লিখতে পারি। কীরকম? কোনো উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানকে বিয়োগ দিয়ে এই বিয়োগফলের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এটা কি হবে? পরিসর হবে। আর শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করব? শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করব? পরিসরকে যদি শ্রেণী ব্যাপ্তি দিয়ে, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান একই কথা,
বা শ্রেণী বিভাগ একই কথা। পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? শ্রেণী সংখ্যা পাবো। শিক্ষার্থীরা এটা আমরা এবার মুছে দিই। এবার আমরা মধ্যক কি এটা জানবো। মধ্যক মধ্যক এটা লিখে নাও। প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে আমরা মধ্যক পেয়ে যাব। তাহলে আমরা মধ্যক লিখি প্রাপ্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে, এখানে মানের ক্রমানুসারে মানে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে, মানের ক্রমানুসারে সাজিয়ে সমান দু ভাগে ভাগ করলে মধ্যক পাওয়া যায় বা মধ্যক পাওয়া যাবে। এবার আমরা মধ্যক একটু ক্লিয়ার করে দিই। যদি কোনো উপাত্তে n সংখ্যক কী থাকে? উপাত্তক থাকে। n সংখ্যক কী থাকে? এই n সংখ্যক উপাত্তটা যদি বেজোড় হয়, n সংখ্যক কী থাকে? বেজোড় উপাত্ত থাকে। তাহলে সেখানে মধ্যক নির্ণয় হবে কীরকম? মধ্যক হবে n+1/2। অর্থাৎ বেজোড় সংখ্যা যখন উপাত্ত থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই উপাত্তগুলোর সাথে 1 যোগ দিয়ে তারপরে 2 দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? মধ্যক পাবো। আর যদি n সংখ্যক জোড়, n সংখ্যক কী থাকে? জোড় উপাত্ত থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যক কীরকম হবে? সেক্ষেত্রে মধ্যক হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে যে জিনিসটা পেলাম এটা হলো, শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে n সংখ্যক যদি জোড় উপাত্ত থাকে সেক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করব কিভাবে? n/2 তম পদের সাংখ্যিক মান যোগ n/2 প্লাস 1 তম পদের সাংখ্যিক মানের যোগফলকে আমরা 2 দিয়ে কি দিব? ভাগ দিব। এবার শিক্ষার্থীরা আমরা এটা মুছে দিই আমরা প্রচুরক কি? প্রচুরক কি? এটা আরেকটা দরকারি বিষয়। আমরা যখন কোনো উপাত্তে যেই সাংখ্যিক মানটা বেশি সংখ্যক বার পাবো সেটা হবে প্রচুরক। কোনো উপাত্তে প্রাপ্ত বেশি সংখ্যক বার, কোনো উপাত্তে প্রাপ্ত বেশি সংখ্যক বার উপাত্তই হবে ওই উপাত্তের প্রচুরক। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। যেমন 5 জন শিক্ষার্থীর বয়স, 5 জন শিক্ষার্থীর কি বয়স উল্লেখ করতেছি। অষ্টম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর বয়স যেমন 11 বছর, 12 বছর, 13 বছর, 11 বছর, 11 বছর। এখানে আমি কতগুলো কি লিখলাম? উপাত্তের সাংখ্যিক মান লিখলাম।
11 বছর, 12 বছর, 13 বছর, 11। তাহলে এখানে প্রচুরক হবে কত? প্রচুরক হবে, আমরা এটা দেখেই বুঝতে পারতেছি কি প্রচুরক হবে 11, কারণ 11 সংখ্যাটি সর্বাধিক 3 বার রয়েছে, 12 এবং 13 একবার করে রয়েছে, এই জন্য এটার কি প্রচুরক 11। শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি একটা বোর্ডের প্রশ্ন লিখলাম, বরিশাল বোর্ডে 2017। আমরা আজকে এই অঙ্কটা করব। একটি কারখানার 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী নির্মে দেয়া হলো। মাসিক মজুরি 100 টাকায়, এটা 100 টাকায় গণসংখ্যা মাসিক। এখানে শ্রমিকের শ্রেণী ব্যবধান 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। গণসংখ্যা 6, এখানে 20, এখানে 30, 15, 11, 8, 6, 4। শিক্ষার্থীরা এবার এখানে আমরা ক নাম্বার অঙ্কটা করব। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। খ নাম্বার সারণী থেকে গড় নির্ণয় করো, সারণী থেকে আয়তলেখ আঁকো। এবার আমরা খ নাম্বার অঙ্কটা করতে থাকি। এখানে ক নাম্বার মাসিক মজুরি 100 টাকায়, 100 টাকায় এখানে গণসংখ্যা দিলাম, এখানে ক্রমযোজিত গণসংখ্যা দিলাম। শিক্ষার্থীরা এটা একটু লিখতে থাকো। আমরা এখানে মাসিক মজুরির শ্রেণী ব্যবধানগুলো এখানে লিখি। 51 থেকে 55, গণসংখ্যা 6। তারপরে আমরা এটা লিখব যে 56 থেকে 60, তারপর লিখব যে 61 থেকে 65, তারপর লিখব যে আমরা 66 থেকে 70, তারপর লিখব 71 থেকে 75, 76 থেকে আমরা 80 লিখব। শিক্ষার্থীরা লিখতে থাকো। 81 থেকে আমরা 85 লিখব, তারপর আমরা 86 থেকে 90 লিখব। এবার লিখতে থাকো। এখানে গণসংখ্যা কত? 6, এখানে 20, এখানে 30, এখানে 15, এখানে 11, এখানে 8, এখানে 6, এখানে 4। শিক্ষার্থীরা এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা লিখব। এটাই হলো আমাদের কি ক নম্বর অংশের কাজ। এটা মূলত প্রশ্নের মধ্যে আমাদের যেরকম দেওয়া আছে, প্রশ্নের মধ্যে এখানে আমাদের শ্রেণী ব্যবধান যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম, এখান থেকে গণসংখ্যা যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম। এবার আমাদের মূল কাজ হলো ক্রমযোজিত গণসংখ্যা লেখা। এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কিভাবে লিখব, এটার একটা নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। 6 যেরকম আছে এরকম লিখলাম, 6-এর সাথে এটা যোগ করব কোনাকুনি 26, 26-এর সাথে এটা যোগ করব 6, 3 দিয়ে 5, কেমন? তারপর এটা 15-এর সাথে এটা যোগ করব 6, 5, 11, 1 হাতে 1, 5 রেখে 6, 7। এটার সাথে এটা যোগ করব 1, 1, 2, 7 রেখে 8। এবার এটার সাথে এটা যোগ করব 8, 2, 10, 0, হাতে 1, 90। এবার এটার সাথে এটা আমরা যোগ করব 96, এটার সাথে এটা আমরা যোগ করব 100। তাহলে শিক্ষার্থীরা আমাদের অঙ্ক এখানে ক্রমযোজিত গণসংখ্যা লিখতে গিয়ে এই ক্রমযোজিত গণসংখ্যা শুদ্ধ হলো যেটা আমরা বুঝবো, এখানে 100 জন শ্রমিকের মাসিক, এই 100 জনটা যখন আমাদের শেষের সারির ক্রমযোজিত গণসংখ্যা হবে, তাহলে আমরা বুঝে নিলাম আমাদের ক্রমযোজিত গণসংখ্যা শুদ্ধ হলো। শিক্ষার্থীরা আমাদের কোন অংশের অঙ্ক শেষ। এবার সারণী থেকে আমরা কি করব, গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের জন্য আমরা একটা আলাদা সারণী লিখি। গড় নির্ণয়ের জন্য কি করব, আমরা একটা আলাদা সারণী লিখব, গড় নির্ণয়। শিক্ষার্থীরা তোমরা লিখতে থাকো। এখানে আমরা খ নম্বর কি করব, খ নম্বর গড় নির্ণয়
কি করতেছি আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের জন্য আমরা যে সারণীটা লিখবো এখানে লিখবো যে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, এখানে লিখবো শ্রেণীর মধ্য বিন্দু, এখানে লিখব গণসংখ্যা, গণসংখ্যা এখানে লিখব আমরা। এটাকে আমরা মধ্যবিন্দুকে আমরা XIও বলতে পারি, একটু বোঝার জন্য আমরা গণসংখ্যাকে FIও দিতে পারি। তাহলে FI XI এর গুণফল, এটা FI XI এর গুণফল। এখানে আমরা শ্রেণী ব্যবধান লিখব কত, 51 থেকে 55। এবার আমরা 56 থেকে 1 আমরা এখানে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে 56 থেকে কত 60, এখানে আমাদের 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে কত 75, 76 থেকে 80। এবার লিখব 81 থেকে 85। এবার লিখব 86 থেকে 90। শ্রেণীর মধ্যবিন্দু, এখানে আমরা গণসংখ্যা এখানে দেওয়া আছে, এখানে লিখে ফেলি 6, 20, 30, 15, 11, 8, 6, 4। শিক্ষার্থীরা আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করতে পারবো। 51, 55 এই দুটোটা যোগ করে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা কি মধ্যবিন্দু পেয়ে যাব। 51 যোগ 55 ভাগ 2, 53। তাহলে আমরা কত পেলাম, মধ্যবিন্দু কত পেলাম, 53। শিক্ষার্থীরা আমরা এখানে কত পেয়ে গেলাম, 53 পেয়ে গেলাম। অনুরূপভাবে এগুলো আমরা দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এটাও দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। অর্থাৎ সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা হলো যে 51, সর্বোচ্চ সীমা 55, এই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা 53 পাচ্ছি। ঠিক অনুরূপভাবে এটা তো আমরা এই কাজটুকু করব। তাহলে আমরা এখানে ওই রকম যোগ করলে আমরা কি পেয়ে যাব। শিক্ষার্থীরা একটু লিখতে থাকো। এখানে আমরা পাবো 58, এখানে পাবো আমরা 63, এখানে পাবো আমরা 68, এখানে পাবো আমরা 73, এখানে পাবো আমরা 78, এখানে পাবো আমরা 83, এখানে পাবো আমরা 88। শিক্ষার্থীরা একটু দেখে নাও। এবার আমরা এখানে গণসংখ্যা এটা আরেকটু পরিষ্কার করে লিখে দিই, এটা বোঝা যাচ্ছে না 6। এবার আমরা এই মানটা লিখব FI XI, FI XI অর্থাৎ 53কে আমরা 6 দিয়ে গুণ দিব। 318, 8 হাতে 1, 30, 31, 318। আমরা ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি, আমরা ক্যালকুলেটর দিয়ে সহজে করে ফেলবো। এখন শিক্ষার্থীরা আমরা একটা ক্যালকুলেটর নিচ্ছি, আমি ক্যালকুলেটর নিয়ে এটা করে ফেলি। আমি এখানে 58, 20, 58 গুণ 20, তাহলে একটা ক্যালকুলেটর রেজিস্টার দিচ্ছে কেন, 1600 1, তাহলে 1160।
1160। এবার আমরা লিখব 63 গুণ 30, 63 গুণ 30 1890, 1890। 68 গুণ 15, 68 গুণ 15, 68 গুণ 15 1120। 73 গুণ 11, 73 গুণ 11 সমান 68। 78 গুণ 8 624। 83 গুণ 6, 83 গুণ 6 498। 88 গুণ 4, 88 গুণ 4 352, 352। শিক্ষার্থীরা এগুলো একটু তোমরা খাতায় লিখে নাও। এবার আমি যোগফলটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলব। এখানে 318 লিখতেছি আমি। 318 যোগ 1160 যোগ 1890 যোগ 1120 যোগ 803 যোগ 624 যোগ 498 যোগ 352। শিক্ষার্থীরা আমরা একটা মান পেয়ে গেলাম, সেই মানটা এখানে লিখি। এটা হলো যে অর্থাৎ এটাকে আমরা বলি এরকম মোটে লিখতে পারি, মানে সামেশন অর্থাৎ যোগফল টোটাল সামেশন FI XI সমান লিখলাম 6765। এই মানটা আমরা লিখে ফেলি। শিক্ষার্থীরা এটা একটু লেখো। এবার লেখার পরে আমরা 6665 লেখা শেষ। এবার আমরা গণসংখ্যাটা যোগ করি। গণসংখ্যা যোগ করি, যোগ করলে আমাদের 100 হবে, যেহেতু 100 জন। তারপর আবার দেখি 6 যোগ 20 যোগ 30 যোগ 15 যোগ 11 যোগ 8 যোগ 6 যোগ 4 100। তাহলে আমাদের এটাও আমরা সামেশন দিয়ে FI দিয়ে 100 লিখতে পারি। শিক্ষার্থীরা আমরা এখন সূত্র লিখে ফেলবো। গড় নির্ণয় কি লিখে ফেলবো? সূত্র খাতায় লিখে ফেলো একটু। এগুলো একটু খাতায় লিখে ফেলো। আমরা এখানে একটু যোগফল মনে হয় এটা একটু আমরা ক্লিয়ার করিনি। 68 গুণ 15, 68 গুণ 15, সরি এটা হবে 1120। এটা লিখতে একটু সমস্যা হয়ে গেছে, তাহলে এখানে 6665 হবে যোগ করলে। যেহেতু এটা একটু কি ক্যালকুলেটরে টিপতে একটু আমাদের ভুল হয়েছে, সুতরাং নির্ণয় গড় সমান সামেশন FI XI ডিভাইডেড বাই সামেশন FI সমান। তাহলে আমরা এখানে কত পেলাম? 6665 ভাগ 100। তাহলে 2 বার আগে চলে আসবে আমাদের 65। শিক্ষার্থীরা তাহলে আমরা কি পেয়ে গেলাম? নির্ণয় মান পেয়ে গেলাম 66.65। তাহলে আমাদের খ নাম্বার অঙ্ক শেষ। সারণী থেকে এবার আমরা কি করব? সারণী থেকে আয়তলেখ আঁকো। তাহলে আমরা এটা একটু মুছে ফেলবো, মুছে ফেলি। শিক্ষার্থীরা আমরা কিছু জিনিস এখানে রেখে দিতে পারি। এখানে
আয়তলেখ আঁকার জন্য আমাদের এটার দরকার হবে না, এগুলা মুছে দিই। আর শ্রেণীর মধ্যবিন্দু আমাদের দরকার হবে না। এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে আমি এটা বলে দিই। এটাকে আমরা বলি যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটাকে কি বলবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এটাও আমাদের লাগবে না। তাহলে আমরা এখন কত নম্বর করতে যাচ্ছি? এতটুকুতেই শেষ। শিক্ষার্থীরা এটা একটু লেখো, তোমরা খাতায় লিখে নাও। খাতায় লিখে নিলে তারপর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লিখব। শিক্ষার্থীরা আমরা এবারে এটা একটু অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লিখি। এটা হবে যে পূর্ববর্তী 50.5, এটা হবে 55.5। শিক্ষার্থীরা এটা আমি একটু ক্লিয়ার করে দিই। অবিচ্ছিন্ন অর্থাৎ এটার সাথে আমরা 1/2 মানে 0.5 বিয়োগ দিলে আমরা এটা কত পাবো? 0.5 বিয়োগ দিলে 51 থেকে 0.5 বিয়োগ দিলে 50.5 পাবো। আর 55-এর সাথে 0.5 যোগ করলে 55.5 পাবো। এটা হলো যে এই শ্রেণী ব্যবধানের যেটা আমাদের নিম্নসীমা আছে সেটার সাথে 0.5 বিয়োগ দিব, আর যেটা উচ্চসীমা আছে সেটা থেকে 0.5 যোগ করবো। এটার সাথে 0.5 যোগ করব। তাহলে এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পেয়ে যাব। প্রথম সারির যখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পেয়ে গেলাম, তাহলে এটাও এরকম হবে। আমাদের কি হবে? এটা হবে যে 55.5, 60.5, তারপরে এটা হবে 60.5, এখানে হবে 65.5, এখানে হবে 65.5, এখানে হবে 70.5, এখানে হবে 70.5, এখানে হবে 75.5, এখানে কত হবে? এখানে হবে 75, এটার আর কি এটার একে 75.5, এটা হবে 80.5, এখানে হবে 80.5, এখানে হবে 85.5, এখানে হবে 85.5, এখানে হবে 90.5। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন কি লিখে ফেললাম? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করে ফেললাম। এই গ নম্বর সারণী থেকে কি করব? আমরা সারণী থেকে এই আয়তলেখ আঁকার জন্য আমরা একটা কি করে ফেললাম? সারণী তৈরি করে ফেললাম। এটা আয়তলেখ আঁকার জন্য একটা সারণী। এই সারণী থেকে আমরা আয়তলেখ আঁকতে পারবো। শিক্ষার্থীরা তোমরা এখন একটা গ্রাফ কাগজ নাও, সবাই হাতে গ্রাফ কাগজ নাও। আমি এখানে একটা গ্রাফ বোর্ড ঝুলাই দিব। সেখান থেকে আমরা কি করব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখব। সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখান থেকে নিব গ্রাফ কাগজে, আর গণসংখ্যা এখান থেকে নিব। আমি বোর্ডটা একটু ঝুলাই দিচ্ছি তোমাদের জন্য। শিক্ষার্থীরা দেখো, একটু বোর্ডটা আমি তোমাদের এখানে ঝুলাই দিচ্ছি। দেখো, এখানে আমি একটা গ্রাফ বোর্ড তোমাদের এখানে বোঝার জন্য আমি কি করে দিলাম? একটা গ্রাফ বোর্ড দিলাম। আমি পিছন থেকে মানগুলো দেখতে পারবো তো? হ্যাঁ, পারবো। এখানে দেখো, আমরা এটাকে আমরা বলি, এই জিনিসটাকে বলি ওয়াই অক্ষ। এটা কি বলবো আমরা? ওয়াই। এটাকে ওয়াই, এটা ও বিন্দু, এটা ও এক্স। তাহলে আমরা এখানে এটা হলো এক্স রশ্মি, এটাকে এক্স রশ্মি বলবো আমরা, আর এটাকে আমরা কি বলবো? ওয়াই অক্ষ বলবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে গ্রাফ কাগজে অঙ্ক করার আগে আমাদের একটু স্টেটমেন্ট দিতে হয়, লিখতে হয়। যেটা আমি মুখে বলতেছি এটা লিখে ফেলতে পারো। এখানে লিখবে
ছক কাগজে প্রতি ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে ও এক্স বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ও এক্স বরাবর আমরা কি লিখব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ও ওয়াই বরাবর আমরা গণসংখ্যার মানগুলা স্থাপন করে আয়তলেখ আঁকব। এখানে আমরা ও এক্স অক্ষরেখা বরাবর এখানে আমরা শুরু করব। ও এক্স রেখা বরাবর আমরা বাঙ্গা অংশ দ্বারা কি বুঝাবো? 50.5-এর পূর্ববর্তী সংখ্যাগুলো বিদ্যমান আছে বুঝাবো। তাহলে এখানে লিখবো আমরা 50.5, এখানে লিখবো 50.5। তাহলে আমরা এখানে লিখলাম 50.5। আমরা দ্বিগুণ নিতে পারবো প্রয়োজনে। তাহলে এটা ব্র্যাকেট আমরা দ্বিগুণ লিখবো, এখানে এক গড় 2 গড়। তাহলে এখানে আমরা দিব কত? 50.5, 55.5, এখানে দিব আমরা 55.5, এখানে দিব আমরা 60.5, এখানে দিব আমরা 60-এর পরে 65.5। শিক্ষার্থীরা এখানে দিব আমরা 70.5, এখানে দিব আমরা 75.5, এখানে দিব আমরা 80.5, এখানে দিব আমরা 85.5, এখানে দিব আমরা 90.5। এখানে আমরা কি লিখলাম? শ্রেণী ব্যাপ্তি বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে কি লিখলাম আমরা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এখানে লিখলাম আমরা, এদিকে লিখবো আমরা গণসংখ্যা। শিক্ষার্থীরা এখানে আমরা কি লিখলাম? এদিকে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। একটু মনোযোগ দাও। আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখতে গিয়ে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? 30। তাহলে আমরা 30 হলে প্রতি এক গড় নিব। এখানে 30 হলে আমরা কত সর্বনিম্ন আছে আমাদের? কত? 4। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা গণসংখ্যা নিব এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিতে গেলে কি করব? আমরা এখানে সর্বনিম্ন এখানেও আমরা দ্বিগুণ নিতে পারি, তাহলে আমাদের একটু পরিষ্কার হবে। 5, তারপরে এখানে হবে যে 10, এখানে হবে যে কত? এখানে 5 গড় 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে হবে 30। শিক্ষার্থীরা আবার একটু ক্লিয়ার হও, আমি জিনিসটা আবার বলি। আমরা গ্রাফ কাগজে ও এক্স বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ও ওয়াই বরাবর গণসংখ্যা স্থাপন করব। এখানে ছক কাগজের প্রতি 2 গড়কে একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 গড়কে গণসংখ্যা কি করব? স্থাপন করব। এখানে দেখো আমাদের প্রথমে যেটা আছে 50.5 থেকে 55.5, এখানে যাবে 55.5। 6 গণসংখ্যা কত যাবে? 6 গণসংখ্যা কত আছে? তাহলে 6 মানে এতটুকু আমাদের এখানে কতটুকু যাবে? এতটুকু মানে এখানে। এটা একটা আয়তাকার স্তম্ভ। তাহলে আমরা
একটা পেয়ে গেলাম। প্রথম সারির কি শ্রেণী ব্যবধানের কি পেলাম আমরা, এখানে গণসংখ্যা বসালাম, এদিকে 6, এদিকে আমরা 6 মানে আমরা আসলে এখানে 5-এর একটু উপরে হবে, আমি দেখা যাওয়ার জন্য একটু বড় করে দিলাম আর কি। এখানে 2 ঘরকে আমরা 1 ঘর ধরছি, তো এখান থেকে এখানে তাহলে 5 ঘর, তাহলে এখানে এত উপরে হবে না, আমি জাস্ট দেখা যাবে, তারপরে ক্লিয়ার করে দিই আর একটু শুদ্ধ করে দিই। এখানে 6 হবে যে আসলে এতটুকু, এখানে তো অত ছোট ছোট ঘরগুলো আঁকা হয় নাই, এই জন্য আমরা চোখের আন্দাজে ঘর এভাবে করে দিলাম 6 এতটুকু। এটা গাঢ় করে দিবে, তোমরা পেন্সিল দিয়ে এটা গাঢ় করে দিতে পারো। এবার আমরা 55.5 থেকে 60.5 এটা পাবো কত ঘর, 20 ঘর। 20 ঘর মানে এই সোজা একেবারে এতটুকু, এখানে 20 ঘর এতটুকু দিব। শিক্ষার্থীরা, তাহলে আমরা আরেকটা কি পেলাম, আয়তলেখার স্তম্ভ আরেকটা আমরা পেয়ে গেলাম, এটা। তাহলে এটা আমরা গণসংখ্যা এদিকে 20 পর্যন্ত থাকবে, আর এদিকে কত হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 55.5 থেকে 60.5। এরপরে 60.5 থেকে 65.5, এটা কত গণসংখ্যা 30। তাহলে এটা 30 মানে একেবারে সর্বোচ্চটা এই এতটুকু যাবে। এটা কতটুকু, 30। আমি কি বুঝাতে পারতেছি, দেখা যাচ্ছে? তোমরা বুঝলে, না বুঝলে আমি আবার রিপিট করব এখানে। তাহলে আমরা এটা এতটুকু গেলাম। এরপরে আসতেছে যে 65.5 থেকে 70.5, এটা 15। এটা কত, 15। গণসংখ্যা কত, 15। 15 হলে এখানে আছে 15, এতটুকু এখানে। এবার কত, 70.5 থেকে 75.5, এটা হলো 11। এটা কত, 11। এই 1 ঘর একটু উপরে যাবে, এটা চোখের আন্দাজে একটু, যেহেতু আমরা ঘরটা করি নেই, এতটুকু যাবে। ছোটো ছোটো ঘর আর নাই আমাদের এখানে, তো গ্রাফ কাগজে তোমরা ওখানে পাবে। এরপরে আসতেছে 75.5 থেকে 80.5, 8 ঘর। এর 10-এর 2 ঘর কম যাবে, এখানে 2 ঘর কম যাবে, 8 ঘর মানে এতটুকু, এখান থেকে এতটুকু। শিক্ষার্থীরা, এবার যাবে 80.5 থেকে 85.5, 80.5 থেকে 85.5, 6 ঘর। 6 ঘর হলে এখানে কত, 5-এর একটু উপরে, 5-এর একটু উপরে, 5-এর একটু উপরে, এটা 6 ঘর, 5-এর একটু উপরে। এবার হবে আমাদের 85.5 থেকে 90.5, 85.5 থেকে 90.5, 4 ঘর। কয় ঘর, 4 ঘর। এখানে কয় ঘর, 4 ঘর যাবে উপরে, তাহলে 5-এর একটু নিচে এখানে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটা আয়তলেখ অঙ্কন করে ফেললাম। আবার বলি আমি, 50 থেকে 50.5 থেকে 55.5, এটার গণসংখ্যা কত, 6। তাহলে এখানে 6 ঘর যাবে, উপরের দিকে কত, 6 ঘর। 55.5 থেকে কত, 60.5, 55.5 থেকে 60.5, এটা কয় ঘর, এখানে উপরে গণসংখ্যা 20, এই জন্য 20 পর্যন্ত যাবে। 60.5 থেকে 65.5, এটার গণসংখ্যা কত, এই রেঞ্জে 30, এই জন্য এতটুকু যাবে। আবার আমরা এই 65.5 থেকে 70.5, এটার গণসংখ্যা কত, 15, এতটুকু যাবে। 15 নাকি 16, 15, 15 হলে এতটুকু যাবে, ঠিক আছে, এতটুকু 15।
এবার এবার যাবে যে আমাদের 75.5 থেকে 80.5 কয় ঘর? এটা 8 ঘর, তাহলে এতটুকু যাবে। আবার বলি 80.5 থেকে 80.5 থেকে 85.5 এটা যাবে কয় ঘর? 6 ঘর, তাহলে এখানে এতটুকু যাবে। এবার 85.5 থেকে 90.5 এটা যাবে কয় ঘর? এটা যাবে 4 ঘর। মানে কত? গণসংখ্যা 4 মানে এত 4 ঘর, আমরা এতটুকু 5-এর একটু নিচেই এটা দিয়ে, তাহলে আমাদের আয়তলেখ আঁকা হয়ে গেল। শিক্ষার্থীরা, আমাদের পাঠ প্রায় শেষের দিকে, যেহেতু আমাদের সময় কম, এই জন্য আর মূল্যায়নের জন্য কোনো প্রশ্ন দিতে পারলাম না, সরাসরি আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি। এবার আমি বোর্ডে একটা বাড়ির কাজ লিখে দিচ্ছি, সবাই খাতা কলম খুলো। শিক্ষার্থীরা, আমরা পাঠের প্রায় শেষের দিকে এসে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা সবাই খাতায় তুলে নাও। আমি এখানে প্রশ্নটা বলে দিচ্ছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দৈনিক সঞ্চয় দেয়া হলো। সঞ্চয় টাকায় 41 থেকে 50, এটা হলো শ্রেণী ব্যক্তি। 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপর নিচের সারিতে আমরা গণসংখ্যা লিখলাম, এখানে লিখলাম 7, 9, 15, 13, 11, 5। ক নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর মধ্যম মান নির্ণয় করো। তৃতীয় শ্রেণী মানে এটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই শ্রেণীর মধ্যম মান নির্ণয় করো। সারণী হতে গড় নির্ণয় করো, এই সারণী থেকে গড় নির্ণয় করো। বর্ণনা সহ উপরের তথ্য হতে আয়তলেখ আঁকো। এটা মূলত আমি এতক্ষণ ধরে যে অঙ্কগুলো আলোচনা করছি, এই অঙ্কের আলোকেই তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। আজকের মতন পাঠ এখানেই শেষ। আশা করি তোমরা বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি তোমাদের থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।